প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনার ধারাবাহিক পর্বের 11তম পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। 11তম পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতে তোমাদের পাঠ্যপুস্তকের দেখো 72 পৃষ্ঠা, তোমাদের পাঠ্যপুস্তকের 72 পৃষ্ঠা তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকগুলো সামনে খুলে রাখো, আমার সাথে সাথে তোমরাও তোমাদের পাঠ্যপুস্তকের প্রশ্ন পড়বে, আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে এবং নিজেদের অনুশীলন বইয়ে খাতায় সেটা করার চেষ্টা করবে। কেমন? চলো আমরা আমাদের আলোচনাতে যাই। তোমরা দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 72 পৃষ্ঠার 1 নম্বর গাণিতিক সমস্যাটা। 1 নম্বর সমস্যাটা দেখো, রেজা তার বাড়িতে 6 বন্ধুকে দাওয়াত করেছে। তুমি যেমন তোমার বন্ধুদের বাড়িতে নিয়ে আসো, ঠিক তেমনি রেজাও তার বন্ধুদের তার বাড়িতে নিয়ে এসেছে। তার বন্ধুদের কিছু খাওয়াতে চায়। কি খাওয়াবে? সে তার বন্ধুদের বড়ই খাওয়াতে চায়। বড়ই। রেজা তার বাড়িতে কয় বন্ধুকে দাওয়াত করেছে? 6 বন্ধুকে দাওয়াত করেছে। এবং তার কতটি বড়ই ছিল? 85টি বড়ই ছিল। 85টি বড়ই এখন সব বন্ধুকে তো ভাগ করে দেবে। 85টি বড়ই প্রত্যেক বন্ধুকে ভাগ করে দিতে গিয়ে কিছু বড়ই অবশিষ্ট ছিল। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে এবং কোনো বড়ই অবশিষ্ট আছে কি? এখন ভাগ করে দিতে বলেছে। তা আমরা গত ক্লাসে ভাগের কাজ শিখেছি, আমরা কিভাবে ভাগ করতে হয় শিখেছি। এখানেও আমরা সেই ভাগের সাহায্যে আমরা সমাধান করে বের করব 6 বন্ধুর প্রত্যেকেই কটি করে বড়ই পেয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 6 বন্ধু কয়টি বড়ই পায়? 85টি বড়ই পায়। তাহলে প্রত্যেক বন্ধু মানে একজন বন্ধু, প্রত্যেক বন্ধু মানে একজন। তাহলে এক বন্ধু পাবে 85 ভাগ 6টি বড়ই। এখন 85কে 6 দিয়ে ভাগ করো। তোমরা গত ক্লাসে ভাগ করতে শিখেছো, এখানে আমি তোমাদেরকে আবার ভাগ করে দেখাই। 6 দিয়ে 85কে ভাগ করলে আমরা 8কে, ভাজ্যের প্রথম অঙ্ক 8, 8কে ভাগ করতে গিয়ে দেখছি একবার 6-এর নামটায় আমি একবার যেতে পারি। 6 একে 6, 6 একে 6, এখানে 8 থেকে 6 বিয়োগ করে থাকে 2, আর এই ভাজ্যের যে অবশ্যই বাকি অঙ্কটি আছে সেটা এখানে নিচে নামিয়ে দিলাম। এখন আমি ভাজ্য হিসেবে পেলাম 25। 6 দিয়ে আবার 25কে ভাগ করব, আবার 6-এর নামটা পড়ব, 25 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। 25-এর বেশি আমি যেতে পারবো না। 6-এর নামটায় 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। দেখো 6 গুণ 4 6 24, অর্থাৎ আমি ভাগফলে সর্বোচ্চ 4 পর্যন্ত যেতে পারবো। 4 6 24, দেখেছ? এখন 25 থেকে 24 বিয়োগ করলে থাকে 1, এইটা হচ্ছে অবশিষ্ট থাকে। এই হচ্ছে আমাদের ভাগফল 14। আমরা এখানে লিখব প্রত্যেক বন্ধু তাহলে পায় 6 বন্ধু যদি 85টি বড়ই পায় তাহলে এক বন্ধু পাবে, ভাগফল আমরা পেলাম 14টি। আর অবশিষ্ট থাকে, এই যেখানে দেখতে পাচ্ছ অবশিষ্ট থাকে একটি। কেমন? একটি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার চলো পরবর্তী গাণিতিক সমস্যাটা আমরা দেখি। 2 নম্বরে একটা পেন্সিলের দাম 20 টাকা। খেয়াল করে দেখো, একটা পেন্সিলের দাম দেওয়া আছে 20 টাকা। একটা খাতায়, এখানে আমরা এই সংখ্যাটা কথার জায়গায় এক অঙ্কে লিখব। একটা পেন্সিলের দাম 20 টাকা, একটা খাতার দাম 25 টাকা। তাহলে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে মোট কত টাকা প্রয়োজন? অর্থাৎ 5টি পেন্সিল কিনতে কত টাকা খরচ হবে, সেই সাথে যোগ হবে 6টি খাতা কিনতে কত টাকা। আমার আলাদা করে কিন্তু এই প্রশ্নের উত্তর দুটো জানতে হবে। আমি জানি একটি পেন্সিলের দাম
20 টাকা, একটি খাতার দাম 25 টাকা। সেখান থেকে 5টি পেন্সিলের দাম বের করে নিতে হবে এবং 6টি খাতার দাম বের করে নিতে হবে। কেমন? যেমন আমরা আগে বের করেছি, যেমন একটি খাতার দাম কত? 25 টাকা। আমি একটি পেন্সিলের দাম 20 টাকা, সেখান থেকে 5টি পেন্সিলের দাম আগে বের করতে পারতাম। যে কোনো একটা আগে বের করলে হবে। খাতার দাম, পেন্সিলের দাম, আমি 6টি খাতার দাম আগে বের করে ফেলেছি। যে একটি খাতার দাম যদি তোমার 25 টাকা হয়, তাহলে 6টি খাতার দাম হবে আরও অনেক বেশি গুণ, অর্থাৎ তার 6 গুণ। একটি খাতার দাম যত, তার 6টি খাতার দাম বের করতে গেলে তার 6 গুণ, অর্থাৎ 25 গুণ 6। গুণ করে দেখো, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 দুগুণে 12। হাতে কিন্তু 3 ছিল, খেয়াল রেখো। 6 দুগুণে 12, 12 আর হাতে 3 যোগ করে হয় 15, তাই তো? এইখানে আমরা লিখব 15, অর্থাৎ 6টি খাতার দাম 150 টাকা। এবার দেখো, একটা পেন্সিলের দাম, তোমার পাঠ্য বই দেওয়া ছিল একটা পেন্সিলের দাম 20 টাকা। সুতরাং 5টি পেন্সিলের দাম তার 20 গুণ, 5 গুণ। একটা পেন্সিলের দাম যত, 5টি পেন্সিলের দাম তার 5 গুণ হবে। এখন 20 গুণ 5, 5-এর সাথে 0 গুণ করলে 5 0 0, 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, 100 টাকা। এখন দেখো, সুতরাং 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে মোট প্রয়োজন, 5টি পেন্সিলের দাম আমি পেয়ে গেছি। এই যে আমাদের এখানে 5টি পেন্সিলের দাম 100 টাকা, এইখানে লেখো 100। এবার 6টি খাতার দাম আমরা এখানেও পেয়েছিলাম 150 টাকা, এইখানে লেখো 6টি খাতার দাম 150। এবার আমরা যোগ করে পাই, এই শূন্যের সাথে এই শূন্য যোগ করে পাই 0, 5 আর 0 যোগ করে 5, 1 আর 1 যোগ করে পাই 2, 250 টাকা। অর্থাৎ 5টি পেন্সিল আর 6টি খাতার মূল্য একত্রে 250 টাকা। অর্থাৎ 5টি পেন্সিল আর 6টি খাতা একত্রে কিনতে গেলে আমাদের প্রয়োজন হবে 250 টাকা। কেমন? এইবার দেখো, তোমাদের পাঠ্যপুস্তকের 3 নম্বর গাণিতিক সমস্যা। একটা 60 মিটার লম্বা ফিতা, একটি 60 মিটার লম্বা ফিতার 5 ভাগের 3 ভাগ রোমাকে দেওয়া হলো। রোমা ফিতাটির কত মিটার পেল? মজার অঙ্ক, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখো। এখানে আমি তোমাদের একটু দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি ফিতা, মনে করো এই ফিতা দৈর্ঘ্য, এই ফিতা সম্পূর্ণটুকু 60 মিটার, ফিতার দৈর্ঘ্য 60 মিটার। এই ফিতাটাকে মোট 5 ভাগ করা হয়েছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। 1 2 3 4 5, 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে তোমার 3 ভাগ রোমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 1 2 3 ভাগ, এই 3 ভাগ দেওয়া হয়েছে রোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, 3 ভাগ যদি রোমাকে দেওয়া হয়, প্রশ্ন করেছে রোমা ফিতাটির কত মিটার পেল। দেখো, রোমা ফিতাটির কত মিটার পেল, অর্থাৎ এই 3 ভাগের দৈর্ঘ্য কত? 3 ভাগের দৈর্ঘ্য কত মিটার? আমি তো সম্পূর্ণ ফিতার দৈর্ঘ্য জানি 60 মিটার, তাহলে এই 3 ভাগের দৈর্ঘ্য কত মিটার? মজার ব্যাপার হচ্ছে, তোমাকে যদি প্রতি ভাগের দৈর্ঘ্য বলে দেওয়া হতো যে এই এক ভাগের দৈর্ঘ্য কত, সেটা যদি তোমাকে বলে দেওয়া হতো, তাহলে তুমি এই 3 ভাগের দৈর্ঘ্য কত সেটা তুমি বের করে ফেলতে পারতে। ঠিক তাই করেছি, তুমি নিশ্চিত ধরতে পেরেছ, আমরা সেটাই করেছি। ফিতার 5 ভাগ, ফিতাটিকে তো আমরা মোট 5 ভাগ করেছি। কেমন? এই 5 ভাগ সমান সমান 60 মিটার। তাহলে ফিতার 1 ভাগ সমান কত? আমি 1 ভাগের দৈর্ঘ্য জানলেই রোমাকে দেওয়া 3 ভাগের দৈর্ঘ্য বের করতে পারবো। ফিতার 5 ভাগ যদি 60 মিটার হয়, তাহলে 1 ভাগের দৈর্ঘ্য কত হবে? 60 ভাগ 5 মিটার, 60 ভাগ 5, একক কিন্তু এখানে মিটার। 60কে 5 দিয়ে ভাগ করো, 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 60 হচ্ছে আমার এখানে ভাজ্য, ভাজক হচ্ছে 5। এই যে ভাজক, 5 দিয়ে 60কে ভাগ করলে আমি 5-এর নামটা পড়বো। 5 দিয়ে আমি 6কে ভাগ করবো আগে। 5 দিয়ে 6কে ভাগ করতে গেলে 5-এর নামটা আমি 1 ঘর পর্যন্ত যেতে পারি। 5 একে
5 বিয়োগ করে থাকে 1, আর এই শূন্য আমি এখানে নামিয়েছি। 5 দিয়ে এবার 10কে যদি ভাগ করি, 5-এর নামটাই আমি পাচ্ছি 5 দুগুণে 10। কেমন? তার মানে ভাগফল 12। এইখানে হচ্ছে আমি লিখব 12 মিটার, অর্থাৎ 1 ভাগ ফিতা দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। 1 ভাগ ফিতার দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। 1 ভাগ ফিতার দৈর্ঘ্য যদি 12 মিটার হয়, তাহলে 3 ভাগ ফিতা, 3 ভাগ সমান আরও বেশি হবে, 12 গুণন 3 মিটার। এবার সমান সমান ফলাফল দেখো, 12-র সাথে 3 গুণ করলে, 12 ঘরের নামটা তোমরা মুখস্থ জানো। তারপরেও আমি তোমাদের একটি কৌশল বলে দিই। তুমি যদি সন্দেহ পোষণ করো, তোমার যদি একটু দ্বিধা লাগে, তাহলে তুমি গুণ করেই দেখো কত হয়। 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, আবার এই 3-এর সাথে 1 গুণ করলে 3 একে 3, অর্থাৎ 3-12 36 মিটার। অর্থাৎ রোমাকে দিল কত মিটার ফিতা? রোমাকে দিল কত মিটার? সুতরাং রোমাকে দিল 36 মিটার ফিতা। কেমন? এবার আসো আমরা 4 নম্বর গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করি। প্রতিটি আলমারিতে 50টি করে বই আছে। প্রতিটি আলমারিতে 50টি করে বই, অর্থাৎ এইরকম একটা আলমারি, যে আলমারিতে তাক আছে, এরকম কতগুলো তাক, এই তাকের উপরে তোমার বইগুলো সুন্দর করে সাজানো। এরকম একটা আলমারিতে বই আছে কতটি? একটা আলমারিতে বই আছে 55টি, অর্থাৎ এখানে সবগুলো বই 1 2 3 4 5 6 7 8 9 করে গুনলে 55টি বই পাবো আমরা। 55টি বই। ঠিক তেমনি এরূপ 12টি আলমারি, এরকম 12টি, এই একটা আলমারি, এই একটা আলমারি, এই একটা আলমারি, এরকম 12টা আলমারিতে মোট কতটি বই আছে? 12টার মোট কতগুলো বই আছে, সেই প্রশ্নের উত্তর আমরা বের করার চেষ্টা করব। তাই তো দেখো, একটা আলমারিতে বই আছে 55টি, সুতরাং 12টি আলমারিতে বই থাকবে অনেক বেশি, 55 গুণন 12। 55 গুণ 12 আমরা গত ক্লাসে আমরা গুণ করতে শিখেছিলাম। 55কে 12 দিয়ে গুণ করতে কিভাবে, তুমি চাইলে উপর নিচেও করতে পারো। 55কে 12 দিয়ে গুণ করো। একবার 2 এই 5-এর সাথে আমি আগে গুণকের একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করব। 2 5-এর সাথে গুণ হবে, 2 এই 5-এর সাথে গুণ হবে। আগে এই 5-এর সাথে আমি গুণের একক স্থানীয় অঙ্কের সাথে গুণ করি। হ্যাঁ, ডান পাশের অঙ্কটির সাথে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর এই হাতের 1 যোগ করে 11। এবার দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করার সময় আমি ডানে একটা শূন্য দিয়ে নেব এবং 1 দিয়ে আবার আগের মতো গুণের একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ ডান পাশের অঙ্কটির সাথে আগে গুণ করব। গুণের ডান পাশের অঙ্কটির সাথে আগে এটার সাথে 5 একে 5, আবার এবার বাম পাশের অঙ্কটির সাথে 5 একে 5। এবার এই দুটি সংখ্যা যোগ করি, আমি গুণফল পাবো। এই 0, 5 আর 1 6, 5 আর 1 6, 660টি। অর্থাৎ 12টি আলমারিতে মোট বই আছে 660টি। এবার 5 নম্বর গাণিতিক সমস্যাটা দেখি আমরা। একটি শ্রেণীতে তোমরা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে। 44 জন শিক্ষার্থী ক্লাসরুমে এসে প্রত্যেকটা বেঞ্চে বসে। 44 জন শিক্ষার্থী প্রতি বেঞ্চে 4 জন করে বসে। প্রতি বেঞ্চে 4 জন করে বসে। তাহলে মোট কয়টি বেঞ্চের প্রয়োজন? অর্থাৎ তোমাদের দেখায় এরকম শ্রেণীকক্ষে যে বেঞ্চগুলো সাজানো থাকে, এই বেঞ্চে 1 2 3 4, এই বেঞ্চও 1 2 3 4, এই বেঞ্চও 1 2 3 4, এরকম করে প্রত্যেকটা বেঞ্চে 4 জন করে যদি বসে, তাহলে 44 জন শিক্ষার্থী সবাইকে বসাতে মোট কয়টা বেঞ্চ লাগবে? 1 2 3 4 5 6 7, এরকম করে মোট কয়টা বেঞ্চ লাগবে, সেই প্রশ্নের উত্তর আমরা বের করার চেষ্টা করব। তাই তো? তাহলে কিভাবে করব? আমার তথ্য দেওয়া আছে প্রতি বেঞ্চে 4 জন করে বসে, অর্থাৎ একটি বেঞ্চে বসে 4 জন। একটি বেঞ্চে বসে 4 জন, কথাটা আমরা উল্টে লিখব। 4 জন বসতে পারে একটি বেঞ্চে,
আমরা যেহেতু বেঞ্চের সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা কথাটাকে উল্টে লিখব। 4 জন বাম পাশে লিখব আর বেঞ্চের সংখ্যা ডান দিকে লিখব। একটি বেঞ্চে বসতে পারে 4 জন, 4 জন বসতে পারে একটি বেঞ্চে, 4 জন বসতে পারে একটি বেঞ্চে, উল্টিয়ে লিখেছি। যদি তাই হয় তাহলে 44 জন বসতে পারে, ভাগ হবে 44 ভাগ 4। এখন 4 দিয়ে 44কে ভাগ করতে গেলে খুবই সহজ। 4 দিয়ে 44কে ভাগ করতে গেলে 4 দিয়ে এই 4কে ভাগ করলে একবার যাবে, 4 একে 4। এবার এই 4কে নামিয়েছি, ভাজ্যের এই 4কে, 4 দিয়ে এই 4কে আবার ভাগ করলে আবার একবার যাবে, 4 একে 4। অর্থাৎ তুমি পাচ্ছ ভাগফল 11। 11টি বেঞ্চ লাগবে তোমার। কেমন? এবার তোমরা পাঠ্যপুস্তকের 6 নম্বর অঙ্কটা পড়ে ফেলো। আমার সাথে ধৈর্য ধরে তোমরা লেগে আছো, তোমরা আমার আলোচনা শুনছো, আমি তোমাদের স্বাগত জানাই। তোমরা ধৈর্য ধরলেই অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারবে। একটি প্যাকেটে আমি তোমাদের বরাবরই বলছি, এখানে কথায় লেখা থাকলে সেটা অঙ্কে ধরবে। একটি প্যাকেটে লজেন্স আছে 32টি, এরূপ 8টি প্যাকেটে কতটি লজেন্স আছে? অর্থাৎ তোমার কাছে থাকা একটি প্যাকেটে লজেন্স আছে এরকম ভিতরে 32টি, এরকম 8টি প্যাকেটে মোট কতগুলো লজেন্স থাকবে? হ্যাঁ, প্রতিটি প্যাকেটে এটাতেও 32টি লজেন্স, এটাতেও 32টি, এটাতেও 32টি, এটাতেও 32টি, এরকম 8টি প্যাকেটে মোট কতটি লজেন্স? এই সমস্যা কিভাবে আমরা সমাধান করব দেখো তোমরা। একটি প্যাকেটে লজেন্স আছে 32টি, সুতরাং 8টি প্যাকেটে লজেন্স আছে 32 গুণ 8। 32কে 8 দিয়ে গুণ করলেই আমরা মোট কতটি লজেন্স আছে পেয়ে যাব। 8 দিয়ে 2কে গুণ করলে 8 2 16, 6 হাতে থাকে 1। হ্যাঁ, 8-এর সাথে এবার 3 গুণ করলে 3 8 24, ওই হাতের কিন্তু 1 ছিল, খেয়াল রেখো। 8 2 16, 6 বসিয়েছি, 16 6 বসিয়েছি, এই হাতের 1 কিন্তু আমাদের এখানে ছিল। 8 দিয়ে এবার 3-এর সাথে গুণ করলে 3 8 24, আর এই হাতের 1 যোগ করে 25, 256টি। অর্থাৎ 8টি প্যাকেটে লজেন্স আছে 256টি। এবার পাঠ্যপুস্তকে ফিরে যাই আমরা আবার। 7 নম্বর, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তার মধ্যে আবার একটা তথ্য দেওয়া আছে, একটি কলমের মূল্য 20 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা। আমি যদি সেখান থেকে অবশ্যই 3টি কলমের মূল্য বের করতে পারবো। একটা কলমের মূল্য যদি 20 টাকা হয় তাহলে আমি 3টি কলমের মূল্য বের করতে পারবো। আর 3টি কলমের মূল্য যদি আমি জানি তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে যত টাকা ছিল সেই টাকা থেকে 3টি কলমের মূল্য বিয়োগ করলেই কিন্তু আমি একটি বইয়ের মূল্য পেয়ে যাই। ঠিক ঠিক ধরেছো তোমরা, আমরা সেটাই করব। একটি কলমের মূল্য 20 টাকা, তাহলে 3টি কলমের মূল্য 20 গুণ 3, হ্যাঁ, তা 3 গুণ 3 দিয়ে 20-এর সাথে গুণ করলে 3 0 0, 3 2 6, 60 টাকা। 3টি কলমের মূল্য 60 টাকা। এইবার আছো তুমি যেমনটা কল্পনা করেছিলে, একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তার নিচে সাজিয়ে লিখেছি 3টি কলমের মূল্য 60 টাকা। আমরা এখানে কিন্তু এখানে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া ছিল। এই 95 টাকার ভিতরে বইয়ের মূল্য আছে, কলমের মূল্য আছে, তার থেকে আমরা কলমের মূল্য 3টি কলমের মূল্য বিয়োগ করছি। দেখো এখানে বিয়োগ চিহ্ন দিয়েছি, এখানেও বিয়োগ চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই 3টি কলমের মূল্য আমার এখান থেকে বাদ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ ফল আমরা কত পাই? এখানে থাকে 5, 6 কত হলে 9 হবে, 3 হলে। অর্থাৎ একটি বইয়ের মূল্য 35 টাকা। কেমন? এইবার দেখো তোমাদের 8 নম্বর গাণিতিক সমস্যা। 83টি আম ছিল। রেজার বাড়িতে 83টি আম ছিল। রেজা তার বন্ধুদের দাওয়াত দিয়ে
খাওয়াতে চাই। এরকম একটা ঝুড়ি, ঝুড়ির ভেতরে 83টি আম তার বাবা রাজশাহী থেকে 83টি আম রেজার জন্য এনেছে। রেজা তার বন্ধুদের দাওয়াত দিয়ে এই আমগুলো খাওয়াতে চায়। এখানে মোট কতটি আম? 83টি, তাই তো? এই 83টি আম রেজা তার কয় বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল? 7 বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল, 7 বন্ধুকে। কিন্তু তার আগে রেজা আবার কি করেছে? তার থেকে রেজা নিজের জন্য 6টি আম নিল। সে তার বাবাকে দিবে, মাকে দিবে, ছোট ভাইকে বা বোনকে দিবে। রেজা তার থেকে 83টি আমের ভেতর থেকে 6টি আম নিজে নিয়ে নিল, 6টি আম নিয়ে নিল। নেওয়ার পর এখান থেকে 6টি আম, এখান থেকে রেজা তার নিজের জন্য কয়টা আম নিয়েছে? 6টি। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা আম ঝুড়ি থেকে সরিয়ে নিল। নিয়ে মোট কয়টি অবশিষ্ট থাকে? 6 কত হলে 13 হবে? 7 হলে হাতে 1, 1 কত হলে 8 হবে? 7 হলে, অর্থাৎ বাকি 77টি আম সে তার 7 বন্ধুকে ভাগ করে দিল, 7 বন্ধুকে। দেখো এখানে আমরা কি করেছি, তাহলে বাকি আম থাকে কত? বাকি আম থাকে 77টি, আমরা বিয়োগ করে বের করেছি। এই 77টি আম কতজনের মধ্যে ভাগ করে দেয়? 7 জন। তাহলে আমরা লিখব যে 7 জন পেল 77টি আম, তাহলে একজন পাবে বা প্রত্যেকেই পাবে 77 ভাগ 7। এখন 77কে 7 দিয়ে ভাগ করলে খুব সহজ, খুব সহজ। তোমরা 7 দিয়ে 77কে ভাগ করে দেখো। 7 দিয়ে এই 7কে ভাগ করলে 7 একে 7, এই 7 নামালে এই 7কে আবার 7 দিয়ে ভাগ করতে পারি, ভাজকের 7 দিয়ে। 7-এর নামটা পড়বো 7 একে 7, অর্থাৎ আমার ভাগফল হচ্ছে 11টি। অর্থাৎ প্রত্যেক বন্ধু 11টি করে আম পেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো তোমার পাঠ্য বইয়ের 9 নম্বর গাণিতিক সমস্যা। রহিমের ওজন 25 কেজি। রহিমের ওজন 25 কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, 3 কেজি বেশি। আমরা এইটুকুই করি আগে। আকাশের ওজন তাহলে কত হবে? রহিমের ওজনের থেকে যেহেতু 3 কেজি বেশি, তাহলে আমরা 3 কেজি যোগ করে 5 আর 3 8 আর 2 থাকলো। 25-এর সাথে 3 যোগ করলে 28 কেজি, অর্থাৎ আকাশের ওজন কত? 28 কেজি। আর তোমাদের পাঠ্যপুস্তকে পাঠ্য বইয়ের ওই অনুচ্ছেদ প্রশ্নের মধ্যে দেওয়া ছিল আলীর ওজন 34 কেজি। আলীর ওজন, আমরা তথ্যটা এখানে উল্লেখ করি, আলীর ওজন 34 কেজি। প্রশ্ন দেখে দেখে লিখেছি এখানে। এখন আকাশের ওজন আমরা জানি 28 কেজি, আলীর ওজন জানি 34 কেজি। কার ওজন বেশি? আলীর ওজন বেশি, তাই তো? তাহলে আকাশ ও আলীর ওজনের পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করতে গেলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। 34 থেকে 28 বিয়োগ করব। বড় সংখ্যা থেকে দুইজনের কোনো কিছু বিয়োগ করতে গেলে বা দুটো সংখ্যার পার্থক্য বের করতে গেলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। 8, 4কে 14 ধরবো। 8 কত হলে 14 হবে? 8-এর পর থেকে কোনো 9 10 11 12 13 14, 6 হাতে 1, 2 আর 1 3, 3 কত হলে? 3 হবে 0 হলে। অর্থাৎ আকাশ এবং আলীর ওজনের পার্থক্য, আকাশ এবং আলীর ওজনের পার্থক্য বা বিয়োগফল 6 কেজি। কেমন? তোমাদের পাঠ্যপুস্তকের 10 নম্বর গাণিতিক সমস্যা। আজকের আলোচনায় সর্বশেষ সমস্যা। একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 2টি তাকে বই ভর্তি আছে। অর্থাৎ একটা তাক, তোমার বাড়িতে যে তাক আছে এরকম একটা তাকে বই সাজিয়ে রাখলে মোট 42টি বই রাখা যায়। এই তাকের মধ্যে 42টি বই আছে। তো এইরকম দুটো তাকে, এই একটা তাক, এই একটা তাক, এই দুটো তাকে মোট কতগুলো বই আছে? হ্যাঁ, দুটো তাকের বই মোট কতটি? এটাতেও 42টি, এটাতেও 42টি। তাহলে এইখানে আমরা সমস্যার সমাধানটা গুণের সাহায্য করব। 2টি তাকে মোট কতটি বই আছে? দেখো, একটি তাকে বই আছে 42টি, সুতরাং 2টি তাকে বই আছে 42 গুণ 2। 2 দিয়ে আমরা 42-এর সাথে গুণ করি, 2 দিয়ে 2-এর সাথে গুণ করলে 2 দুগুণে 4, এই 2-এর সাথে এই 4 গুণ করলে 4 দুগুণে 8,
8টি 84টি বই। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আরেকটু সমস্যা রয়ে গেছে। এখানে লিখছে এরূপ 2টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরও 8টি বই আছে। আরও এই 2টি তাকের বাহিরে এরকম 1 2 3 4 5 6 7 8 8টি বই আছে। বইগুলোর রেজা তাকের মধ্যে রাখতে পারেনি, বইগুলো তাকে রাখার জায়গা হয়নি। তো রেজার কাছে মোট কতটি বই আছে? তাহলে এখানে 2টি তাকের যে 84টি বই ছিল, এই 84 সাথে এই 8টা বই যোগ করে মোট কতটি বই হয়? দেখো 84 সাথে 8টি যোগ করে মোট বই হয় 8 আর 4 12 2, হাতে থাকে 1, 8 আর 1 9, অর্থাৎ রেজার কাছে মোট 92টি বই আছে। তোমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকের পর্ব থেকে এখানেই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।